স্বপ্ন, দুঃস্বপ্ন, প্রেম কিংবা বিচ্ছেদ, সুখ, দুঃখ, প্রাপ্তি, অপ্রাপ্তি, অর্থনীতি কিংবা রাজনীতি অথবা রীতিনীতি। একটা জীবন মানে ছোট ছোট হাজারো গল্প। আজ সেই জীবনের গল্পগুলো শুনবো, জীবনের অলিগলিতে হাঁটবো, জানবার চেষ্টা করব বর্তমান সময়ের গল্পগুলো ভবিষ্যতের গল্পগুলোকে কতটা বদলে দিতে পারে। তবে তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি আগামী প্রকাশনে নিবেদিত ২১-এর বই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আমাদের সাথে আছেন লেখক শেখ বদিউজ্জামান। আপনার যে বইটি এই মুহূর্তে আমার হাতে আছে, বইটির নাম হচ্ছে দেহ মনের মাঝারে, এবং আমি এটার মুখবন্ধ পড়বার চেষ্টা করছিলাম। প্রথমে আপনার কাছে জানতে চাই যে এই যে দেহ মনের মাঝারে, কোন দেহটাকে মনের মাঝারে রাখবার চেষ্টা করেছেন আপনি? নামটা দেওয়ার আগে আমি অনেক চিন্তা ভাবনা করেছি আসলে। এখানে দেখেন, আপনি শুরুটা যেভাবে বলেছেন যে মূল চরিত্র ছিল আফজাল উপন্যাসে, তো অনেক কষ্ট করে সে জীবনে একটা পর্যায়ে তার বাঁকটা ঘুরে যায়, তার জীবনে একটা ব্যাপক পরিবর্তন আসে, তার অর্থনৈতিক অবস্থায় পরিবর্তন আসে, কিন্তু যে উপায়ে এই পরিবর্তনটা আসে সেটা স্বাভাবিক ছিল না আসলে। এটা আমাদের সমাজে হরহামেশাই হয়ে যাচ্ছে আর কি, হয়ে থাকে। তো পড়ন্ত বেলায় এসে আফজালের কাছে মনে হয় আসলে সে যে এত বিত্ত বৈভবের মানে মালিক হলেও তার এই আসার পথটা সঠিক ছিল না। তো তখন তার কাছে মনে হয় যে মানে তার জীবনটাকে তখন অর্থহীন মনে হয়, মানে তার জীবনে সে মনে করে যে কোনো অর্জন নাই। তো এই অবস্থায় তার মনের মধ্যে একটা ঝড় চলে আসে, তার মনের মাঝারে, তার মনের ভিতরে নানান রকম সমীকরণ চলে, এবং একটা পর্যায়ে তার একটা প্রভাব তার শরীরের উপরে পড়ে। সে কোনো কিছুতে শান্তি পায় না, স্বস্তি পায় না, সে প্রায়শ্চিত্ত করতে চায়। তো এটাই যে তার মনের মধ্যে যে ঝড়, মনের মাঝারে যে ঝড়, সেটার ইফেক্টটা দেহের মধ্যেও, দেহের মাঝারেও পড়ছে। এই মন এবং দেহের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে সে কীভাবে উতরাবে, মূলত এটা নিয়েই আর কি উপন্যাস, এবং নামকরণটাও এভাবেই এসেছে আসলে, দেহ মনের মাঝারে। আরেকটি বিষয় যে এই যে আপনি বলছেন যে আমরা স্বাভাবিকভাবেই যদি চারপাশে তাকাই, তো এই ধরনের গল্পগুলো বা এই ধরনের চরিত্রগুলোকে কিন্তু আমরা দেখতে পাই। হ্যাঁ, এবং এই যে সাধারণ জীবনযাপন থেকে একটি উচ্চবিত্ত বা একটি বিলাসী জীবনযাপনের যে আগ্রহটা, সেই যে আগ্রহ আফজালের ভিতরেও তৈরি হলো, এই আগ্রহটা আফজালের ভিতরে কেন তৈরি হলো? তার ওই অপ্রাপ্তিগুলো কি আসলে তাকে ধাবিত করলো? হ্যাঁ, এটা আপনি বলতে পারেন। আসলে তো যার যার অবস্থান থেকে আরও ভালো অবস্থানে থাকার এটা মানুষের সহজাত প্রক্রিয়া। আফজালের জীবনেও সেরকম কোনো ঘটনা থেকে, কোনো অপ্রাপ্তি থেকে তাকে প্রলুব্ধ বা উদ্বুদ্ধ করেছে যে না, তার এই অবস্থানকে পরিবর্তন করতে হবে। কিন্তু আমাদের সমাজের প্রেক্ষাপটে দেখা যায় যে এরকম অনেক আফজাল ছড়িয়ে ছিটিয়ে আছে। ব্যত্যয় ঘটে তখনই যখন সেটা অনৈতিকভাবে আসে। কয়েকটি বাক্যে এই বইয়ের সারমর্মটা আসলে বলতে চাই, তাহলে দেখা যাবে যে অপ্রাপ্তি, এবং সেই অপ্রাপ্তি থেকে এই বইয়ের যে নায়ক, তার আসলে দুর্নীতির পথে হাঁটা, এবং তারপরে তার মনের ভিতরে আসলে একটি বোধ জাগ্রত হওয়া, এবং সেখান থেকে প্রায়শ্চিত্তের একটি পথ খোঁজা। কিন্তু আপনি বলছেন যে প্রায়শ্চিত্তের পথকে আসলে সে খুঁজে পাবে কিনা, কারণ আপনি এখানে বলছেন যে প্রায়শ্চিত্তের পথ হচ্ছে রুদ্ধ। আফজাল কি ঘোর অন্ধকার থেকে বেরিয়ে প্রায়শ্চিত্ত করতে পারবে? আসলে ওই যে বললাম যে সে আফজাল আসলে কি মানে এই অনৈতিক পথে হাঁটতে হাঁটতে একটা চক্রের মধ্যে পড়ে যায়। তো মানুষ দেখা যায় যে তার রাস্তাটা অনেক সময় অনওয়ে হয়ে গিয়েছিল আর কি, এবং সমাজেও সেরকম যে সেখান থেকে আর ফেরার পথ থাকে না, ফেরার পথ রুদ্ধ হয়ে যায়। মানে হচ্ছে সে যদি আত্মসমর্পণ করে, তাহলে সে চিন্তা করে তার সামাজিক অবস্থান থাকবে না, ধুলোয় মিশে যাবে, অথবা তাকে আইনের মুখোমুখি হতে হবে। তো এই ভয় থেকেও অনেকে কিন্তু আর মানে উপলব্ধি করলেও আর ফিরতে পারে না, কিন্তু সে ফিরতে চায়। এই যে তার মধ্যে একটা যুদ্ধ চলছে, তার মনের মধ্যে একটা যুদ্ধ চলছে। তো সেখান থেকে হচ্ছে তার, সেটা আগেই বলেছি যে সেখান থেকেই তার একটা প্রভাব তার শরীরের উপরেও পড়ে, এবং একটা পর্যায়ে আফজাল নিঃশেষ হয়ে যায় এভাবেই। কিন্তু আফজাল জানে না যে তার প্রায়শ্চিত্ত হয়েছে কিনা, অথবা
তার কোনো অসীম যাত্রায় এখনও বাকি আছে তার প্রায়শ্চিত্ত করার, এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আর কি। কিন্তু পুরো বইটা শেষে যে বর্তমান প্রেক্ষাপটেও যদি আমরা দেখি যে এই ধরনের চরিত্রগুলো হরহামেশাই আমাদের চোখে পড়ে। আমরাও বলি যে বাংলাদেশ আসলে দুর্নীতিতে ভরে গেছে, নিশ্চয়ই সেখানেও কোনো অপ্রাপ্তি ছিল। আপনার কাছে আমার জানবার যেটি আগ্রহ সেটি হচ্ছে যে এই বইটি পড়ার পরে একজনের মনস্তত্ত্বে আসলে কী ধরনের পরিবর্তন আসবে, যে না অপ্রাপ্তি থাকুক কিন্তু তারপরও দুর্নীতির পথে আমার হাঁটা যাবে না, যেন পরবর্তীতে আমাকে প্রায়শ্চিত্তের জন্য পথ খুঁজতে না হয় এবং সেই প্রায়শ্চিত্তের পথ যেন রুদ্ধ না হয়ে যায়। আমি মনে করি বইটা পড়ার মাধ্যমে পাঠককে ভাবতে সাহায্য করবে, পাঠকের মনের মধ্যে একটা পরিবর্তন আসতে পারে। ওই যে একটা বিষয় যে ফেরার পথ রুদ্ধ হয়ে যাওয়ার আগেই হয়তো নিজেকে শুধরে নেওয়ার সুযোগ পাবে আর কি। এবং আমরাও সেটাই প্রত্যাশা করি। এবং আরও একটি বই আছে আপনার, সেটি হচ্ছে বন্ধু আশ্রম। এটি আগের বছর বা তার আগের বছর এসেছিল এবং এই বইটিও আসলে আমি যখন মুখবন্ধ পড়ছিলাম সেখানেও কিন্তু আপনার গল্পগুলো ওই সাধারণের গল্প থেকে আসলে উঠে এসেছে, যে বন্ধু আশ্রম, কয়েকজন বন্ধু মিলে একটা রুমে ওঠা এবং তারপরে এই যে স্বপ্ন ভেঙে যাওয়া, স্বপ্ন দেখা, আশা, হতাশা, রাগ, অভিমান, প্রেম, বিরহ। তো এই বন্ধু আশ্রম নিয়ে একটু যদি সংক্ষেপে আমাদেরকে বলেন যে বন্ধু আশ্রমে আসলে বন্ধুদের গল্পগুলো কেমন ছিল? বন্ধু আশ্রম আসলে এটা হচ্ছে গ্রাজুয়েশন সম্পন্ন করার পরে কয়েকজন বন্ধুর জীবন কাহিনী নিয়ে লেখা। আসলে আমাদের সমাজে আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা যারা, তারা এই যে অনার্স বা মাস্টার্স বা পড়াশোনা শেষ করার পরে ঠিক ওই সময়টাতে একটা কঠিন সময় পার করতে হয়, চাকরি খুঁজতে হয়, বয়স হয়ে যায়, কেরিয়ারের চিন্তা করতে হয়, বিয়ের সময়টা চলে আসে, বিয়ের জন্য আবার দেখা যায় যে পরিবার তাকিয়ে থাকে কখন সে মানে অর্থনৈতিক একটা সাপোর্ট দিতে হয়। এরপরে অনেকের স্বপ্ন থাকে আরও পড়াশোনা করার। তো এই সব কিছু মিলিয়ে দেখা যায় যে ওই সময়টায়ও একটা আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়, বিশেষত মধ্যবিত্তদের সংসারে বা জীবনে। তো ওই সময় যে ঘটনাগুলো থাকে, ছোট ছোট ঘটনা, কেউ ছোট একটা চাকরি নিল, সেই চাকরিতেও তাকে দেখা যায় যে অনেক ধরনের স্ট্রাগল করতে হয়, সংগ্রাম করতে হয়। তো মূলত ওই সময়ে যে মানে এরপর দেখা যায় যে একটা মানুষ তার জীবনে অনেক বড় হয়, প্রতিষ্ঠিত হয়, কিন্তু বেশিরভাগ মানুষের জীবনে ওই সময়টা পার হয়ে আসতে হয়। তো সেই যে ক্রিটিক্যাল যে সময়টা, সেই সময়টার গল্পই হচ্ছে বন্ধু আশ্রম। এবং এই বন্ধু আশ্রম বইটা যখন আমি হাতে নিয়েছিলাম, আমার কিন্তু সেই মানে আমার যে শিক্ষা জীবনের কথা, যখন আসলে বন্ধুদের সাথে থাকতাম, হলে থাকতাম, সেই গল্পগুলো কিন্তু ভীষণ রকম করে মনে পড়ে গেল। এবার আপনি আমাকে বলেন যে পেশায় তো আপনি একজন চিকিৎসক, হ্যাঁ, সুই, কাঁচি, ছুরি, গজ, মানে এগুলো নিয়ে কাজ করবার কথা, কিন্তু সেই জায়গায় এই যে কলম হাতে সাদা পৃষ্ঠার উপরে অক্ষরের যে আঁকিবুকি কাটেন, সময়টা কিভাবে বের করে নেন? আসলে আমি পেশাগতভাবে অবশ্যই ব্যস্ততার সাথেই সময় কাটাই। এর ফাঁকে ফাঁকে আসলে যতটুকু সময় বের করি আর কি, মানে পাই, এমন হতে পারে যে দেখা গেল রাস্তায় জ্যামে বসে আছি, ওই সময় কিছুটা সময় আর কি লিখি, বা কাজের ফাঁকে ফাঁকে যে সময়টাই পাই। আমার অবসর বলতে আমি অবসর সময়টাকেই আসলে লেখার মাঝেই ব্যয় করি আর কি, সেখানেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তার মানে ঢাকার ট্রাফিক জ্যামকে অনেকটা আপনার জন্য আশীর্বাদই আসলে বলতে পারি, কারণ সেখানে লেখা হয় এবং সেই লেখাগুলো এই রঙিন মোলাটে উঠে আসে। না, এটা বিষয়টা হচ্ছে যে আশীর্বাদ তো অবশ্যই না, মানে খারাপ সময়টাকে কিভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন ভালো কাজে আর কি, মানে সেটা বলতে পারেন। অনেকগুলো গল্প হলো, কিন্তু অনেক গল্পই হয়তো বাকি থেকে গেল। মধ্যবিত্তের জীবনের কিছু অলিগলিতে আমরা হাঁটলাম, আরও অনেক অলিগলিতে আমাদের হাঁটবার কথা ছিল, সময়ের অভাবে আমরা হাঁটতে পারছি না। আমাদের আয়োজন একবারই শেষ পর্যায়ে, শেষ করতে হবে, তবে তার আগে আপনাকে ধন্যবাদ। দর্শক, আয়োজন শেষ করব, আবারও দেখা হবে আগামী পর্বে, আগামী প্রকাশনী নিবেদিত 21-এর বইয়ে।